বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় ডিসকাশন রাইট নাও সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার, সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ এবং এর সাথে জড়িত আরও যে কয়েকটা কম্পোনেন্টস রয়েছে তার একটা হচ্ছে অটোক্রেট হেড কোচ চন্ডিকা হাথুরু সিং ইস্যুতে ডিসকাশন এবং তামিম ইকবাল ইস্যুতে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিফর্ম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত পাপনের সাথে কোচ চন্ডিকা হাথুরু সিংয়েরও বিদায় হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই। অন্যদিকে আবার ফিরছেন তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, অনেকদিন ধরে বাংলাদেশের মানুষের মনের ইচ্ছা ছিল তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখার জন্য, তবে শেষ পর্যন্ত সেই সকল স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বার্নিং ডিসকাশন রাইট নাও সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার, সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ এবং এর সাথে জড়িত আরও যে কয়েকটা কম্পোনেন্টস রয়েছে তার একটা হচ্ছে অটোক্রেট হেড কোচ চন্ডিকা হাথুরু সিংকে অপসারণ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে উইকেট রয়েছে সেই উইকেটকে আসলে একটা বিরানভূমি বানানো যে কিউরেটর গামিনী ডি সিলভা তাকে সরিয়ে দেয় এবং তিনি এই মুহূর্তে পলাতক। অনেকটা আমরা দেখেছি যে ক্ষমতাসীন দল, বাংলাদেশের ঐতিহ্যবাহী দল, রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছেন, তারা চলে গেছেন, পালিয়ে গেছেন। তো গামিনী ডি সিলভা কোনো রাজনীতি করতেন কিনা আমি জানি না, হয়তো করতেন। তিনি অনেকটা বিনা নোটিসেই আসলে মিরপুরের হোম অফ ক্রিকেট, তার যে ডেরা, যেখানটায় তিনি নোংরামি করেছেন বছরের পর বছর বাংলাদেশের কিউরেটরদের সাথে, আমার লোকাল কিউরেটরদের সাথে, সেই তিনি পলাতক। হতে পারে যে কিছুটা তার মধ্যে ভয়ের কাজ করছে যে গেল 10-12 বছরে হোম অফ ক্রিকেটে তিনি যে অন্যায় অবিচার করেছেন, বঞ্চিত করেছেন আমার লোকাল ভাইদের, সেটার একটা প্রতিশোধ এখানটায় কেউ নিয়ে নিতে পারে। আমি চাই না যে এখানটা এমন কোনো কিছু হোক, হোম অফ ক্রিকেটে এমন কোনো কিছু হোক যেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত হবে, সেটা কোনোভাবেই কাম্য না। তবে গামিনী ডি সিলভা থাকে না, কানার মনে জানা পড়েছে, একটা কথা আছে না, তার মনে হয়তো সেটা পড়েছে। তামিম ইকবাল ইস্যুতে ডিসকাশন এবং তামিম ইকবাল ইস্যুতে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিফরমেশন নিয়ে আইসিসির গাইডলাইন মেনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই আন্তরিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 7 পরিচালক তার সাথে দেখা করেছেন। নাজমুল হাসান পাপনের অপসারণের প্রক্রিয়া কি হবে, তিনি নিজেই পদত্যাগ করবেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভা ডেকে সেখানটায় সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রধান কে হবে সেটা নির্ধারণ করবেন। এগুলো নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে। তবে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার, একটা ব্যাপার নিয়ে সবার আকাঙ্ক্ষা জানার, এবং আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে তামিম ইকবাল খান তিনি কি জাতীয় দলে ব্যাক করছেন কিনা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, তামিম ইকবাল খান ন্যাশনাল টিমে আবারও ব্যাক করতে চান। তার মধ্যে যে নেতিবাচকতা ছিল এবং যেটা তৈরি হয়েছিল কোচের কারণে, সাবেক এক ক্যাপ্টেনের কারণে, সাবেক সিলেকশন প্যানেলের কারণে, সেটা অনেকটাই দূরীভূত হয়েছে। গাজী আশরাফ হোসেন লিপু, চিফ সিলেক্টর, রেসপেক্টেড লিপু ভাই, দুদিন আগে যে সংবাদ সম্মেলনটা করেছে তামিম প্রসঙ্গে তিনি বলতে গেছেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন যে যেহেতু এখন অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, মার্ক করুন তার কথাটা, এবং সেই পরিবর্তনটা যেভাবে হচ্ছে তাতে এখন তামিম ইকবালের সাথে তার নিজের যে কথা বলার একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে সেটা তিনি মনে করেন। এর আগে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে সিদ্ধান্ত গ্রহণ করবেন তামিম ইকবাল খান, যে আসলে তামিম ইকবাল ন্যাশনাল টিমের হয়ে আবারও নামবেন কি নামবেন না। নাজমুল হাসান পাপন সিলেকশন প্যানেলে যারা ছিলেন, এই সিলেকশন প্যানেল আসার আগে তারা তো মোটামুটি আপনারা তাদেরকে দেখেছেন যে তারা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি, এখনো প্রতি মাসে মিনাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন দুটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন, বেতন নেন ঠিকই, এবং গেল 13-14 বছরের সবচেয়ে বেনিফিটেড যদি কেউ হয়ে থাকে, সেটা শর্টলিস্ট যদি করা হয় তাহলে এই দুজনের নাম আসবে। তারা এমন একটা পোল্টি মারলেন, পোল্টি মেরে এখানটায় যখন প্রথম প্রতিবাদটা হয় তারা এখানে চলে এসে বিসিবির সংস্কার চাইলেন। বিসিবির সংস্কার আমরা সবাই চাই, অফকোর্স সেটা চাই। নাজমুল হাসান পাপনের এই মুহূর্তে যে সিচুয়েশন, অবশ্যই আমরা চাই যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করুক, এখানকার সংকটটা দূরীভূত হোক। কিন্তু যেই লোকগুলো এতদিন গুড় খেলেন, মিষ্টি খেলেন, চিনি খেলেন, আখের রস খেলেন, সেই তারা যখন এরকম একটা পোল্টিবাজি করেন, তখন যেই আন্দোলনটার অংশ হয়ে তারা এখানটা আসলেন, সেই আন্দোলন অনেকটা প্রশ্নবিদ্ধ হয়। কারণ প্রশ্নবিদ্ধ ক্যারেক্টার নান্নু এবং সুমনকে অন্তত আন্দোলনকারী নতুন বাংলাদেশের প্রতিনিধি দ্বারা তারা দেখতে চান না। তামিম ইকবালের সাথে তারাও অন্যায় অবিচার করেছিলেন, গার্ড শো করেননি, মিথ্যা কথা বলেছেন। যখন বিশ্বকাপ দলে তামিম ইকবাল খানকে সিলেক্টেড করা হয়নি, নান্নু ভাই বলেছিলেন যে তিনি অসুস্থ।
ফিজিও রিপোর্ট হচ্ছে তার কাছে, তার এগেনস্টে গেছে, এরকম টাইপের কথাবার্তা তিনি বলেছিলেন অন রেকর্ডে। নাজমুল হাসান পাপন তার সাথে বসার সময়টা করে উঠতে পারেন নাই। এবং সিলেকশন প্যানেল নাজমুল হাসান পাপনের বাইরে যেই কম্পোনেন্টটা সবচেয়ে বেশি জড়িত ছিল, বাংলাদেশের ক্রিকেটকে যিনি সবচেয়ে বেশি বিতর্কিত করেছেন, বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি যিনি বিষযুক্ত করেছেন, বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি যিনি একটা দালালির ক্ষেত্রে পরিণত করেছেন, সেই চান্ডিকা হাথুরু সিংহে, লঙ্কান দালাল আমি বলবো। তিনি বাংলাদেশের ক্রিকেটে দালালি করে করে কোনো প্রোটোকল মানেননি, কোনো উইন্ডো মানেননি। সেই দালালের কারণে তামিম ইকবাল খানের মতো একজন ক্রিকেটারকে বিশ্বকাপে না খেলারও সিদ্ধান্ত হয়, এবং সেটা আমার ক্রিকেট বোর্ড, আমার দেশের ক্রিকেট বোর্ড, আমার সিলেকশন প্যানেল সেটাকে মেনে নেয়। তো তার আসলে ওই দালালি করার সুযোগটা নেই। আমি একদম বিসিবিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। যার কথা আমি বলছি চান্ডিকা হাথুরু সিংহে, তার দালালির জায়গাটা একদম স্টপ হয়ে গেছে। চিন্তা করেন, নাসুম আহমেদের গায়ে হাত তোলার যে ইস্যুটা, সেটা পরবর্তীতে ধামাচাপা দেওয়া হয়েছে। পারভেজ ইমনকে ডেকেও খেলানো হয়নি। ইমরুল কায়েসের ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, ফারুক আহমেদ একসময় সিলেকশন প্যানেলে ছিলেন, চিফ সিলেক্টর, তার অত্যাচারে টিকতেই পারেন নাই। তামিম ইকবাল হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত, কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে, এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন। এর আগেও 2 বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তেছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে রাজনীতির পর এবার ক্রিকেটেও আসছে ব্যাপক পরিবর্তন। আর সেই পরিবর্তন দেখার জন্য বাংলাদেশের মানুষ প্রায় 15 বছর ধরে অপেক্ষা করেছিল, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত এই সকল সংস্কারগুলো বাংলাদেশ ক্রিকেটে হবে নাকি এভাবেই এগিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।